মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পুরুষকোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটা শুরু করছি। দেখো, এর আগে ত্রিকোণমিতিতে তোমাদের যেগুলো হয়েছে, তোমাদের বলেছিলাম বর্গসূত্র, ওখানে 3টে সূত্র আমরা পেয়েছিলাম। আর তার আগে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দিয়ে 6টা অনুপাত আমরা পেয়েছিলাম, যে 6টার আলাদা 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 ত্রিকোণমিতিক নাম আছে। তার মধ্যে 3টে নামের বিপরীত হচ্ছে 3টে। এগুলো তোমরা করে নিয়েছো। আর আজকে আমরা শিখব পুরুষকোণের 3টে সূত্র। দেখো সূত্রগুলো কেমন। তার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে পুরুষকোণ কি, কাকে বলে পুরুষকোণ। নিশ্চয়ই মনে আছে, এটা অনেক আগে থেকে তোমরা করেছো। পুরুষকোণ হচ্ছে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই কোণ দুটোকে বলা হয় পরস্পরের পুরুষকোণ। মনে থাকবে। তার মানে 40 ডিগ্রির পুরুষকোণ হচ্ছে 50 ডিগ্রি, কারণ 40 আর 50 হচ্ছে 90। 60 ডিগ্রির পুরুষকোণ কত হবে তাহলে? 30 ডিগ্রি, ঠিক, কারণ 60 আর 30 হয় 90। 80 ডিগ্রির পুরুষকোণ হচ্ছে 10 ডিগ্রি, কারণ 80 আর 10 90। তাহলে 45 ডিগ্রির পুরুষকোণ কি? 45 নিজেই। তাহলে কোন কোণের পুরুষকোণ সে নিজে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা পুরুষকোণ হচ্ছে দুটো কোণের যোগফল 90। তো এখানে আমরা যে সূত্রগুলো পাবো, সেই সূত্রগুলো আগে তোমরা করে রাখবে। যে 1 নম্বর, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় কস থিটা। 2 নম্বর, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় কোসেক থিটা। 3 নম্বর, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় কট থিটা। তাহলে এর বিপরীতগুলোও সত্য। এর বিপরীত বলতে এই যে 1 নম্বরে যেটা রয়েছে কস থিটা হলো, তো এর বিপরীত বলতে, একের বিপরীত বলতে কস যদি 90 মাইনাস থিটা হয় তাহলে হবে সাইন থিটা। মানে এর বিপরীত সবগুলোই সত্য। তাহলে সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা। উল্টো করে বললে কোসেক 90 মাইনাস থিটা মানে হবে সাইন থিটা। আবার ট্যান 90 মাইনাস থিটাতে হচ্ছে কট থিটা, এর উল্টোটাও সত্যি, মানে হচ্ছে কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। তাহলে পুরুষকোণের সম্পর্কগুলো কার সঙ্গে কার হচ্ছে? পুরুষ সম্পর্ক। পুরুষ সম্পর্ক কার সঙ্গে কার? সাইনের সঙ্গে হচ্ছে কসের, সেকের সঙ্গে হচ্ছে কোসেকের, ট্যানের সঙ্গে হচ্ছে কটের। এইগুলোকে পুরুষ সম্পর্ক বলে আমরা মনে রাখবো। মানে পুরুষ সম্পর্ক মানে 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা দিলে কস থিটা হবে, কস 90 মাইনাস থিটা দিলে সাইন থিটা হবে, সেক 90 মাইনাস থিটাতে কোসেক থিটা হবে, ট্যান 90 মাইনাস থিটাতে কট থিটা হবে, এবার কট 90 মাইনাস থিটাতে ট্যান থিটা হবে। তাহলে এই 3টে পুরুষ সম্পর্ক আমরা মনে রাখবো, ঠিক আছে। তো থিটাটা কি? থিটা হচ্ছে যে কোনো একটা সূক্ষ্ম কোণ থিটা প্রকাশ করছে, যে কোনো একটা সূক্ষ্ম কোণকে প্রকাশ করছে। যেমন ধরো সাইন 90 মাইনাস 35, এটার মানে কত হবে? এটার মানে হবে কস 35 ডিগ্রি। হলো সাইন 90 মাইনাস 35 মানে আমরা শুধু কস 35 পাবো। অথবা ধরো একটা অঙ্ক আছে এরকম, যে সাইন স্কোয়ার 50 ডিগ্রি, তাহলে কস স্কোয়ার কত হবে? এরকম যদি প্রশ্ন থাকে, তো সাইন স্কোয়ার 50 আছে, এটাকে যদি আমরা কস লিখতে চাই তাহলে আমরা এইভাবেও লিখে দিতে পারি, কস স্কোয়ার 90 মাইনাস 50, কারণ আমরা জানি সাইন থিটা সমান কস 90 মাইনাস থিটা, এটাও লেখা যাবে, ঠিক আছে। এই তার মানে হচ্ছে কস স্কোয়ার 90 মাইনাস 50 মানে 40 ডিগ্রি। তাহলে সাইন 50 ডিগ্রির মান যা হবে, কস 40 ডিগ্রির মানও তাই হবে। তো
এই হচ্ছে পূরক সম্পর্ক। এখন আমরা অঙ্কগুলো করলেই বুঝতে পারবো, জিনিসটা আরো পরিষ্কার হবে আমাদের কাছে। তাহলে এখন আমরা চলে এলাম কোথায় না, কোষে দেখি 24, পেজ নাম্বার 316, কোষে দেখি 24 বের করো সবাই, পেয়েছো নিশ্চয়ই। দেখো ওখানে একের প্রশ্নতে বলেছে মান নির্ণয় করি, তো sin 38/cos 52। তো এখানে সবসময় একটা কথা মাথায় রাখবে, যখনই দেখবে কোনো যে কোণগুলো দিয়েছে সেই কোণগুলো আদর্শ কোণের মধ্যে পড়ছে না। আদর্শ কোণ মানে যে কোণগুলোর মান আমরা জানি। কাদের মান জানি বলো তো? 30 ডিগ্রি, 0 ডিগ্রির মান জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই 5টা কোণের মান আমরা জানি। তো এই 5টা কোণের বাদ দিয়ে বাকি যদি অন্য কোণ থাকে, সঙ্গে সঙ্গে দেখবে তার কাছে, তার আশেপাশে তার পূরক কোণটাও দেওয়া আছে। মনে থাকবে কথাটা, সব সময় এটাই হবে, যে কোণটা দেওয়া থাকবে তার কাছাকাছি আশেপাশে কোথাও দেখবে তারই পূরক কোণ দেওয়া আছে। যেমন ধরো একের অঙ্কটা, পূরক কোণের অঙ্কতে এটাই হবে, সবসময় দুটো কোণ থাকবেই, আর তোমার কাজটা হচ্ছে ওই দুটো কোণের মধ্যে একটা কোণকে পরিবর্তন করে দেওয়া, ব্যাস। আর কিচ্ছু তোমাকে করতে হবে না। অঙ্ক কিন্তু শিখে নিতে হবে। একটা অঙ্ক দেখে আরো 25টা 30টা 25,000 অঙ্কও তুমি করতে পারবে। তো শিখে নেওয়ার ব্যাপার হচ্ছে এটাই, যে কি করতে হচ্ছে, কি করে হচ্ছে, তো কিভাবে ব্যবহার করতে হচ্ছে এই সূত্র। তো সেইটা একটু শিখে নিতে পারলেই কিন্তু তুমি একটা দুটো নয়, 1000 2000 নয়, 1 লক্ষ লক্ষ অঙ্ক করে দিতে পারবে। সেই জন্য শিখে নিতে হবে যে কি করে হচ্ছে। তো এখানে কি বললাম, কি করতে হবে তোমাকে, সবসময় পূরক কোণে দেখবে দুটো করে কোণ দেওয়া আছে এবং তাদের যোগফল হবে 90। তাদের যোগফল হবে অবশ্যই 90, 90 ছাড়া কখনোই দিতেই পারে না, কারণ দিলে সেই অঙ্কটা করা যাবে না। সেই জন্য যখনই দেখবে দুটো আলাদা আলাদা কোণ দেওয়া আছে এবং সেগুলো আদর্শ কোণের মধ্যে নয়, মানে 0 30 45 60 90 এই 5টা কোণের মধ্যে নয়, তাহলে যে দুটো কোণ দেওয়া আছে অবশ্যই তাদের যোগফল হবে 90। সব সময় যোগফল অবশ্যই 90, ঠিক আছে। এইবার তোমার কাজটা কি বললাম, তোমার কাজ হচ্ছে এই যে দুটো কোণের যোগফল দেওয়া আছে মানে পূরক কোণ দেওয়া আছে, যোগফল 90 হচ্ছে মানে পূরক কোণ দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে এটা পূরক কোণের অঙ্ক। আর যখনই তুমি বুঝে গেলে যে এটা পূরক কোণের অঙ্ক, তখন তোমার কাজটা কি, দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে কি হবে, দুটো কোণ রয়েছে না, একটা 38 একটা 52, একটা কোণে চলে যাবে, হয় দুটোকেই আমরা 38 করে দেবো, না হয় দুটোকে আমরা 52 করে দেবো, যে কোনো একটাকে আমরা পরিবর্তন করব। যেমন ধরো এখানে আমরা 38কে রেখে দিলাম, তাহলে এখানে sin 38 পরিবর্তন করলাম না তো, কি বললাম, একটা কোণকে পরিবর্তন করব, কখনোই দুটোকে নয়, একটা কোণকে আমরা পরিবর্তন করব। তাহলে 38কে আমরা পরিবর্তন করলাম না, তাহলে 52কে আমরা পরিবর্তন করে দেব। তাহলে কি লিখব, 52 জায়গাতে আমরা লিখে দেব 90 - 38। তো অঙ্কর চিরকালীন যে ট্র্যাডিশন, যেটা হচ্ছে মানের পরিবর্তন করা যায় না, কিন্তু আকারকে আমরা সবসময় পরিবর্তন করতে পারি। দেখো এটা cos 52 ছিল, নিচে আমি কিন্তু এটা 90 - 38 হবে, তাই না, কারণ 52টা পরিবর্তন করা যাবে না। cos 52 ছিল, নিচে কিন্তু cos 52ই থাকবে, কারণ 90 থেকে 38 বিয়োগ করলে 52 হয়, ঠিক আছে। তাহলে এখানে cos 52ই আছে। এইটা আমরা চিরকালীন যে কোনো অঙ্ক করতে গেলে এইটাই লক্ষ্য রাখতে হবে, এই লাইনে যা আছে এই লাইনে তাই থাকবে, কোনো পরিবর্তন করতে পারবো না। কি পরিবর্তন হলো, আকারে পরিবর্তন হয়ে গেল, এখানে 52 জায়গায় হয়ে গেল 90 - 38, পুরো আলাদা দুটো সংখ্যা এলো, কিন্তু 52টা এখানে 52ই আছে, তাই না, বাড়তি আমরা 90টা নিলাম বলে 38 চলে এলো নিজে। এবার কি করব, যখনই আমরা 90 - 38 পেলাম, এখানে 38টা আমার হচ্ছে থিটার কাজ করছে, তাই না, তাহলে আমরা সূত্রের দিকে চলে যাব। তো cos 90 - থিটা, cos 90 - থিটা, তো আমরা দেখে নেব cos। দেখো এখানে সাইনের সঙ্গে কসের পূরক সম্পর্ক হচ্ছে সাইনের সঙ্গে কসের, পূরক সম্পর্ক সাইনের সঙ্গে কসের, তার মানে cos 90 - থিটা হলেও sin থিটা হবে, sin 90 - থিটা হলেও cos থিটা হবে। তাহলে এখানে কি হবে,
cos 90 মাইনাস থিটা, তাহলে কি হবে সাইন থিটা। তাহলে উপরে তো আমি পরিবর্তন করিনি, উপরে যা আছে তাই থাকলো, নিচে কি লিখবো, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। সাইন 90 মাইনাস থিটা যেমন cos থিটা হয়, একই রকম ভাবে বলেছি না, এইগুলো হচ্ছে পূরক সম্পর্ক, cos 90 মাইনাস থিটাতেও সাইন থিটা হবে। তাহলে এখানে cos 90 মাইনাস থিটা, 38টা হচ্ছে থিটা, তাহলে কি হবে এখানে সাইন থিটা, থিটা বলতে 38, উপর নিচে সমান হয়ে গেল, তাহলে কেটে যাবে, তাহলে হয়ে গেল 1। একটা কথা খেয়াল রাখবে, এখানে শুধু 38 38 সাইন এরকম করে কাটা যায় না, কারণ এই দুটো হচ্ছে একটাই সংখ্যা, সাইন 38 একটাই সংখ্যা। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে আছে 65, এখানে আছে 35, তো আমরা কি এটাকে কখনোই এই 5 এ 5 এই 3 এ 6 এরকম করে কেটে এটা 2 করতে পারি? কি পারি না। কেন পারি না? এটা কখনোই আমরা করতে পারি না। কেন পারি না? কারণ 65টা একটাই সংখ্যা, 6 × 5 নয়, কারণ এটা যদি 6 × 5 হতো, এটা যদি 3 × 5 হতো, তাহলে এটা 2 হতো, কিন্তু 6 × 5 বা 3 × 2 নয়, এটা একটাই সংখ্যা 65, 65 একটাই সংখ্যা, সেই জন্য এটাকে আলাদা করে কাটতে পারি না। এটা যদি আমাদের কাটতে হয়, তাহলে 5 দিয়ে এটা কাটলে 5 13 65, 5 7 35, মানে 13/7 আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখানেও তাই, সাইন 38 একটাই সংখ্যা, এখানে সাইনকে আলাদা করে বা 38কে আলাদা করে কিন্তু কাটা যাবে না। ক্লিয়ার? আরো একটা एग्जांपल দেখো, তারপরেরটাই মানে 1 এর 2 এরটাই দেখো, দুটো কোণ দেখি আমরা বুঝে ফেলবো এটা আদর্শ কোণ নয়, তার মানে এটা পূরক কোণ হওয়ার সম্ভাবনা বেশি, এবং শিওর হওয়ার জন্য আমরা এটা মনে মনে যোগ করে নেব। 79 আর 11 তে 90, যখনই যোগফল 90 হয়ে গেলে আমরা একদম শিওর হয়ে গেলাম এটা পূরক কোণেরই অঙ্ক, কারণ দুটো কোণে যোগ করলে 90 হলে সেটা পূরক কোণ হয়। এবার পূরক কোণের অঙ্ক কিভাবে করতে হয় বলেছি, দুটো কোণের মধ্যে একটা কোণকে আমরা রেখে দেব, অন্যটাকে চেঞ্জ করব। তাহলে ধরো আমরা উপরটাকে রেখে দিলাম, মানে cos 79 রেখে দিলাম, তাহলে sec 11 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারবো 90 - 79 লিখতেই পারি। দেখো 90 থেকে 79 যদি বিয়োগ করা হয় তো নিশ্চয়ই 11 হবে, তাহলে 11 জায়গাতে এটা লিখলাম। এবার যখনই আমরা 90 দিয়ে একটা কোণকে লিখবো, তখনই আমরা সূত্রের মধ্যে চলে যাব। দেখো sec দিয়ে একটা সূত্র রয়েছে, দেখো sec 90 - থিটা মানে cosec থিটা, sec এর সঙ্গে cosec এর সম্পর্ক, তাই না? তাহলে sec 90 - থিটা, এখানে থিটা কোনটা 79, এখানে হচ্ছে থিটা, তাহলে sec 90 - থিটা সমান কি হবে cosec থিটা, থিটা এখানে 79, তাহলে উপরে আছে cosec 79 আর নিচে হবে sec 90 - থিটা মানে cosec 79। কি হলো, পুরোটা কেটে গেল, এটাও হলো 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এর পরেরটা তোমরা নিজেরাই করবে। একটা কি বলেছে এখানে 66 24, শুধুমাত্র কোণ দুটোকে দেখি আমরা বুঝে নেব যে এটা পূরক কোণ হতে পারে। প্রথমে আমরা আন্দাজ করলাম হতে পারে, 2 নম্বরে 66 আর 24 কে যোগ করব, মনে মনে যোগ করে দেখছি এটা 90 হচ্ছে, একদম সিওর হয়ে গেলাম এটা পূরক কোণের অঙ্ক। তো পূরক কোণের অঙ্ক করতে গেলে কি করতে হয়, একটা কোণকে রেখে দিয়ে অন্য কোণটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমটাকে রেখে দিচ্ছি, মানে sin 66 কে রেখে দিলাম। এইটাকে আমরা চেঞ্জ করব, কি চেঞ্জ করব 24 এর জায়গাটাকে আমরা cosটাকে cosই রাখলাম, 24 এর জায়গাতে আমরা লিখব 90 - 66, কারণ 90 থেকে 66 বিয়োগ করলে তো 24 হয় হয়তো, তাহলে 90 - 66 লিখব 24 এর জায়গায়। দেখো এবার কি হয়, তাহলে এটা sin 66 cos 90 - থিটা, cos এর সঙ্গে কার সম্পর্ক sin এর, তাহলে cos 90 - থিটা মানে কি হবে sin থিটা, এখানে থিটা কি 66, তাহলে এখানে কি আসবে sin 66। কি হলো, এই দুটোর মধ্যে বিয়োগ হয়ে গেল, তো দুটো একই সংখ্যার মধ্যে বিয়োগ করলে আমরা কত পাই 0। একটা জিনিস লক্ষ্য করো, কাটাকাটি দু রকমের হয়, আমরা যদি 5/5 এটা কাটি তাহলে হয় 1, আবার 5 - 5 এটাও কাটা হয়, তাহলে এটা কাটলে হয় 0। দুটো কাটার মধ্যে কিন্তু লক্ষ্য রাখবে, কাটা কিন্তু কোনো পদ্ধতি নয়, কাটা যোগ বিয়োগ গুণ ভাগ যেমন 4টে পদ্ধতি, কাটা কিন্তু কোনো পদ্ধতি নয়, ওটা চিহ্নিতকরণ মাত্র। আমরা চিহ্নিত করে দিয়ে এইটা কেটে বার করে গেছি, এটা আর থাকবে না। তো আমরা দু রকম ভাবে এটা কাটি, একটা হচ্ছে ভাগ করি, তো 5 কে 5 দিয়ে ভাগ করি, ভাগ করলে তো 1 হবে তাই না,
আর এটা 5 কে 5 বিয়োগ করি, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়। তাহলে কাটাটা ওটাকে বাদ পড়ে যাবে, ওটা আর থাকবে না, সেই জন্য আমরা চিহ্নিত করার জন্য কেটে দিই। কিন্তু এটা কোনো গাণিতিক কোনো পদ্ধতি কিন্তু নয়, ঠিক আছে? সেই জন্যে বিয়োগ করে যদি কাটা হয় তাহলে 0 হবে, ভাগ করে যদি কাটা হয় তাহলে 1 হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? তারপরে আরেকবার দেখো 2 দুইটা প্রমাণ করতে দিয়েছে বা দেখাতে বলেছে যে cos স্কয়ার 57 প্লাস cos স্কয়ার 33 সমান 1। তো আবার সে একই কথা বলবো, যখনই দেখবে এগুলো আদর্শ কোণ নয় তো এই দুটো যোগ করে দেখে নেব, যোগ করে 90 হচ্ছে, তার মানে পূরক কোণের অঙ্ক। কারণ পরীক্ষার সময় তো এটা না হয় আমাদের নির্দিষ্ট চ্যাপ্টারে রয়েছে যে পূরক কোণের চ্যাপ্টার মানে পূরক কোণের অঙ্ক, পরীক্ষার সময় তো এরকম চ্যাপ্টার থাকবে না, তো তখন আমরা এইভাবে ঠিক করে নেব এটা পূরক কোণের অঙ্ক। তারপরে প্রমাণ যেখানে করতে দেবে সেখানে সবসময় আমাদের শুরু করতে হয় একটা পক্ষ নিয়ে, সেটা বাম পক্ষও হতে পারে ডান পক্ষও হতে পারে। তাহলে আমরা লিখছি cos স্কয়ার 57 cos স্কয়ার 33 হলো। এবার দেখ কি বলেছি, পূরক কোণের অঙ্ক যখনই যেখানে দেখতে পাবো কি করব, একটা কোণকে আমরা রেখে দেব, পুরো যেমন আছে পরিবর্তন করব না, অন্যটাকে আমরা পরিবর্তন করে নেব। মানে এটা 57 আছে, অন্যটাকেও পরিবর্তন করে আমরা 57তেই নিয়ে আসবো এবং অন্য কিছু আসবে না, 57ই আসবে, সব সময় জানবে। তাহলে এটা কি হবে, cos স্কয়ার 33 এর জায়গায় লিখবো 90 মাইনাস 57। তুমি হিসাব করেও লিখতে পারো, না করেও লিখতে পারো, কারণ দুটো যোগফল তো 90, তাহলে 90 মাইনাস 57 লিখতেই পারো। তাহলে একটাকে পুরো যা আছে তাই রেখে দেবো, আর একটাকে সব সময় যা করছি চেঞ্জ করব, একটাকে চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে এবার কি হলো, cos স্কয়ার 57 ডিগ্রি, আর এইখানে কি করব, সূত্র বসাবো cos 90 মাইনাস থিটা, cos এর সঙ্গে পূরক সম্পর্ক কার, sin। তাহলে cos 90 মাইনাস থিটা দেখতে পেলি আমরা কিন্তু sin করে দেব 90টাকে বাদ দিয়ে। তাহলে এখানে কি হয়ে যাবে, sin স্কয়ার 57 হলো, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। তাহলে cos থেকে sin হবে সবসময় 90 থাকলে, 90টাকে বাদ দিয়ে আমরা sin করে দেব। এবার দেখো এটা বর্গসূত্র মনে পড়ছে, এর আগের চ্যাপ্টারে আমরা 3টে বর্গসূত্র শিখেছিলাম, একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, একটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাতে 1, আর একটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটাতে 1। তো এটা sin স্কয়ার থিটা 57 কে আমরা যদি থিটা বলি, দুটো কোণ একই আছে না, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1 হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই দুটো যেন একই কোণ থাকে তবেই 1 হবে। তাহলে এটা 1 হলো, আর ডান দিকে আমাদের 1ই আছে, তাহলে এটা সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো এইভাবে আমরা পূরক কোণের যেখানেই অঙ্ক দেখতে পাবো, যেখানে অঙ্ক দেখতে পাবো, যত অঙ্ক আছে সব এই রকম করে দেবো, একটা কোণকে রেখে দেবো আর একটা কোণকে আমরা চেঞ্জ করে ওই কোণেই প্রকাশ করবো। বারবার দেখেছো কি লক্ষ্য করে যে দুটো কোণের মধ্যে কি একটা কোণকে যা আছে রেখে দিচ্ছি, অন্যটা কোণ কিন্তু অ্যাকচুয়ালি শেষে এসে ওই কোণটাতেই প্রকাশ হচ্ছে, তাই না? শুধু ওদের পূরক সম্পর্ক নিয়ে ওই কোণটায় প্রকাশ হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করলেই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 2 5 নম্বরটা কি আছে এখানে, 70 20 নিশ্চয়ই আদর্শ কোণ নয় এবং দুটোর যোগফল হচ্ছে 90, তার মানে পূরক কোণের অঙ্ক। তাহলে পূরক কোণের অঙ্কতে আমরা কি করব বলেছি, দুটো কোণের মধ্যে একটা কোণকে রেখে দিই আর একটা কোণকে চেঞ্জ করে দেব। তাহলে আমরা এখানে sec 70কে রেখে দিলাম, sin 20 জায়গায় আমরা কি বসাবো, যেহেতু 70 রেখে দিয়েছি তাহলে 20 জায়গায় আমরা 90 মাইনাস 70 বসিয়ে দেব। সব সময় যা করছি একই করব, কোনো রকমের অন্য কিছু করব না। পূরক কোণের মধ্যে একটা কোণকে রেখে দিলে অন্য কোণটাকে আমাদের সেই কোণ দিয়েই প্রকাশ করতে হবে, কারণ 90 থেকে 70 বিয়োগ করলে তো 20 হয়, তাই না? অন্য কিছু হলে হবেও না অবশ্য। আর এখানেও তাহলে তাই করতে হবে, যেহেতু এখানে আমরা 70কে রেখেছি এখানেও কিন্তু আমাদের 20 চেঞ্জ করেই দিতে হবে। তাহলে 20 জায়গাতে এখানেও আমরা বসাবো 90 মাইনাস 70, আর এটা তো cosec 70 আছে ওটা লিখে দেবো cosec 70, ঠিক আছে? এটা বাম পক্ষ নিলাম আমরা, আমাদের প্রমাণ করতে হবে 2, তাহলে এটা আমরা বাম পক্ষ লিখেছি। তাহলে এবার আমরা সূত্র বসাবো, তাহলে 90 দিয়ে ফোকাস করার পর আমরা সবসময় সূত্র বসাবো। sin 90 মাইনাস থিটা কি হবে, sin এর সঙ্গে পূরক সম্পর্ক হচ্ছে cos, তাহলে কি হবে এখানে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, থিটা এখানে 70 হলো। তারপরে প্লাস
cos 90 মাইনাস থিটা, cos এর সঙ্গে পূরক সম্পর্ক হচ্ছে sin এর, তাহলে cos 90 মাইনাস থিটা মানে sin থিটা বলতে এখানে 70 আর আছে cosec 70। তাহলে কি পেলাম আমরা, দেখো কোন কোন সম্পর্কগুলো কাজে লাগছে। আরো একটা প্রথম শিখেছিলাম আমরা বিপরীত সম্পর্কের কথা, সেকের বিপরীত হচ্ছে cos বা cos-এর বিপরীত হচ্ছে sec, তাহলে sec মানে হচ্ছে 1/cos, যে কোনো একটাকে পরিবর্তন, এখানেও সেই একই ব্যাপার, যে কোনো একটাকে cos মানে 1/sec লিখতে পারো, sec মানে 1/cos, একটাকে কিন্তু কখনোই দুটোকে নয়, ঠিক আছে, এটা কেটে গেল। sin 70 ইনটু cosec মানে হচ্ছে 1/sin, কারণ cosec হচ্ছে sin এর বিপরীত, মনে পড়ছে, কেটে গেল, তাহলে থাকছে 1, এখানেও 1, তার মানে হচ্ছে 2, প্রমাণিত। ডান পক্ষ হলো, বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো 3-এর 1-এরটা, এখানে ওরা কি বলে দিয়েছে, আলফা আর বিটা দুটো পূরক কোণ বলেই দিয়েছে, কারণ যেহেতু এদের মান নেই দেখে তো আর চিনতে পারবো না, সেই জন্য বলে দেওয়া আছে আলফা বিটা পরস্পর পূরক কোণ। তার মানে সঙ্গে সঙ্গে আমরা লিখে নেব, যেহেতু বলে দিয়েছে আলফা বিটা পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা হচ্ছে 90। তাহলে আলফার জায়গায় আমরা লিখতে পারবো 90 মাইনাস বিটাকে, আবার যদি কোনো জায়গায় দরকার পড়ে বিটার জায়গায় লিখতে পারবো 90 মাইনাস আলফাকে, যেটা দরকার পড়বে সেটা সেখানে লিখব, ঠিক আছে। এখন এটা প্রমাণ করতে দিয়েছে, তো প্রমাণ করতে দিলে আমরা সবসময় একটা পক্ষ থেকে শুরু করব, হয় বাম পক্ষ নেব না হয় ডান পক্ষ। এখানে ডান পক্ষে তো 1 আছে, নেওয়ার কিছু নেই, তাহলে বাম পক্ষটা হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos, সরি এখানে ভুল টোকা হয়ে গেছে, এটা সাইনই হবে, sin স্কয়ার বিটা, sin স্কয়ার বিটা, ঠিক আছে। কি বলেছি, পূরককোণের অঙ্ক করতে হলে একটা একই রেখে দেবো, তাহলে এখানে আলফা আর বিটা দুটো অ্যাঙ্গেল রয়েছে, তাহলে একটা কোণকে যা আছে তাই, তার মানে এখানে আমরা আলফাটাকে রেখে দিচ্ছি, তাহলে বিটাটাকে আমরা পরিবর্তন করব, তাহলে বিটার জায়গায় কি লিখবো, বিটা মানে হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এখানে আমরা বিটার জায়গাতে লিখবো 90 মাইনাস আলফা। আর যখনই আমাদের 90 এর সূত্র পেয়ে যাব, তার মানে পূরককোণের সূত্র, তো পূরককোণের সূত্রটা আবার কি, পূরককোণের সূত্র হচ্ছে সবসময় একটা চেঞ্জ হবে, sin 90 মাইনাস থিটা, সাইনের পূরক সম্পর্কে যে আছে সেই চেঞ্জ হয়ে যাবে, তো সাইনের পূরক সম্পর্কে কে আছে, সাইনের পূরক সম্পর্ক হচ্ছে cos, তাহলে এখানে হয়ে যাবে cos স্কয়ার আলফা, মনে আছে তো সূত্র তিনটে, sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, তাহলে sin 90 মাইনাস আলফা মানে cos আলফা। আর এইটা দেখো আবার সেই বর্গসূত্র আবার ফিরে এলো, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আগের চ্যাপ্টারে আমরা বর্গসূত্রটা শিখেছিলাম, তার মানে এটার মান সবসময় হবে 1। এটা আলফা ও দুটোই একই যদি থাকে, দুটো কোণ যদি একই থাকে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সবসময় 1 হবে, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। তারপরে দেখো 3-এর 2-এরটা, তো কি করেছে, এখানে প্রমাণ করতে দিয়েছি, তাহলে আমরা কি করব, আমরা বাম পক্ষে কি দেখতে পাচ্ছি, cot বিটা cos বিটা, দুটোই বিটা আছে, তো পূরককোণের অঙ্কতে কি করব বলেছি, যদি দুটো আলাদা আলাদা কোণ থাকে চেঞ্জ করে একই কোণ করব, তো দুটো তো একই কোণ আছে, তাহলে চেঞ্জ করার আমার কিছু রইল না, সেই জন্য এখানে কি করব, আমরা ডান পক্ষটা নিয়ে নেব, তাহলে এখানে আমরা ডান পক্ষ নিলাম, তাহলে ডান পক্ষেতে আছে cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। তো এটাকে আমাদের কি করতে হবে, কাকে পরিবর্তন করতে হবে, যেহেতু বাঁদিকে আমরা দেখেছি যে বিটাকে রেখে এসেছি, বিটাকে আমরা পরিবর্তন করলাম না, তাহলে এখানেও কিন্তু আমাদের বিটাই থাকবে, তার মানে কে পরিবর্তন হয়ে যাবে, আলফা, তাহলে এখানে আলফাটাকে আমরা পরিবর্তন করে নেব, তাহলে cos বিটা, আর আমাদের তো দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান 90, এটা তো দেওয়া আছে না এই অঙ্কতে, তার মানে এখানে আমরা আলফা সমান কি পাবো, 90 মাইনাস বিটা পাবো, তাহলে আলফার জায়গায় লিখবো 90 মাইনাস বিটা, আর এখানে তো বিটাই রয়েছে, তাহলে যা আছে তাই থাকবে, থাকলো cos বিটা, শুধুমাত্র যেখানে 90 বসিয়েছি সেই জায়গাটা আমরা পরিবর্তন করব পূরককোণের সূত্র দিয়ে। পূরককোণের সূত্র কি, cos 90 মাইনাস বিটা মানে sin বিটা, অনেকবার ব্যবহার করলাম, sin বিটা ইনটু 1 প্লাস sin বিটা হলো। এখন এই গুণটা করে দেবো আমরা,
তাহলে গুণ করা মানে আমরা জানি 1 দিয়ে একবার গুণ করব, তাহলে এখানে লিখবো আমরা cos বিটা বাই sin বিটা, 1 দিয়ে গুণ হলো, প্লাস cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা, sin বিটাটা কেটে গেল। cos বাই sin মানে আমরা জানি প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম, এটা হচ্ছে cot, তাহলে এটা cot বিটা আর এটা হচ্ছে cos বিটা। দেখো আমাদের বাম পক্ষে কিন্তু এটাই আছে, তার মানে এটা বাম পক্ষ। প্রমাণিত? বুঝেছো নিশ্চয়ই? ঠিক একই রকম ভাবে 3 নম্বরটা তোমরা নিজেরা বাড়িতে করছো।